জামায়াত এনসিপির গণ আন্দোলনেই কি পতন ঘটবে বিএনপি সরকারের? নতুন সরকারের আমলে বিরোধী দল হিসেবে 11 দলীয় জোটের প্রথম বিক্ষোভ সমাবেশে পর এমনটাই প্রশ্ন উঠছে এখন। আপনারা টিকে থাকতে পারবেন না। আওয়ামী লীগের অভাবনীয় পতনের ইতিহাস থেকে আমরা আসলে কি শিখেছিলাম? অনেকেই ধরে নিয়েছিলাম নতুন বাংলাদেশে অন্তত আগামী কয়েক দশক কোনো রাজনৈতিক দল নতুন করে স্বৈরাচার হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। কিন্তু বর্তমান রাজনৈতিক দৃশ্যপট আমাদের ঠিক কী ইঙ্গিত দিচ্ছে? বেশি দিন হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। কিন্তু ক্ষমতার স্বাদ কি এতই তীব্র যে এত অল্প সময়ের মধ্যেই রাজপথ আবার উত্তপ্ত হয়ে উঠতে শুরু করলো? জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট কেন হঠাৎ বিএনপির বিরুদ্ধে রাজপথে নেমে পড়ল? কেন তারা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে যে গত সরকারের পতন হতে যদি 36 দিন লাগে, তবে এই নতুন সরকারের পতন হতে 36 ঘন্টাও সময় লাগবে না? তাহলে কি শেখ হাসিনার মতো একই ভুলের পথে হাঁটছে বিএনপি? আর সেই ভুলের মাসুল হিসেবে কি গণ আন্দোলনের মুখেই তাদের ক্ষমতা হারাতে হবে? খেয়াল করে দেখুন, নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির মধ্যে আসমান জমিন ফারাক তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের মধ্যে সাধারণ বোঝাপড়া তৈরি হয়েছিল। জুলাই সনদ বা জাতীয় ঐক্যমত্যের রূপরেখা দাঁড় করানো হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল দেশের সংবিধানে এমন কিছু কাঠামোগত পরিবর্তন আনা যাতে ভবিষ্যতে আর কোনো দল বা ব্যক্তি চাইলেও স্বৈরাচার হতে না পারে। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিও এই সংস্কার প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছিল, যদিও তারা শুরু থেকে গড়িমসি করেছে। পরে অবশ্য গণভোটের পক্ষেও তাদের ইতিবাচক সম্মতি ছিল। কিন্তু সমস্যাটা শুরু হলো নির্বাচনের পর। জয় পাওয়ার পর বিএনপির সুর হঠাৎ করেই বদলাতে শুরু করে। তারা সংসদে শপথ নিল ঠিকই, কিন্তু সংবিধান সংস্কারের সেই আগের প্রতিশ্রুতিগুলো এড়িয়ে যেতে শুরু করলো। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা যেমনটা বলছেন, বিএনপি আসলে সংস্কারের দিকে এখন পিঠ দেখিয়ে হাঁটছে। নিজেদের দেওয়া আগের প্রতিশ্রুতি আর বর্তমান কাজের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কিন্তু বিএনপি সংসদে বসে ঠিক কী এমন কাজ করেছে যার জন্য জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক মিত্ররা এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছে? অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া কোন জিনিসগুলো বিএনপি সুকৌশলে বাতিল করে দিচ্ছে তা জানলে আপনিও হয়তো অতীতের স্বৈরাচারের সাথে তাদের মেলাতে পারবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের সময় মোট 133টি অধ্যাদেশ জারি করেছিল। নতুন সংসদ বসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো অনুমোদন করতে হয়, নইলে সেগুলো বাতিল হয়ে যায়। বিএনপি সরকার এই 133টির মধ্যে 117টি অনুমোদন করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ আটকে দিয়েছে। তাহলে কোন অধ্যাদেশগুলো তারা বাতিল করছে বা বিল আকারে আনছে না? শুনলে অবাক হবেন, এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় তৈরির অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশন বা দুদক সংক্রান্ত অধ্যাদেশ। এই প্রতিষ্ঠানগুলো যদি পুরোপুরি স্বাধীন হয়ে যায়, তাহলে সরকারের হাতে ছড়ি ঘোরানোর ক্ষমতা কমে যাবে। বিচারক নিয়োগে সরকারের প্রভাব না থাকলে বা দুদক স্বাধীনভাবে কাজ করলে ক্ষমতাসীন দলের অনেক অন্যায় আটকানো সম্ভব। ঠিক এই কারণেই কি বিএনপি এই অধ্যাদেশগুলো বাতিল করছে, যাতে ক্ষমতাটা নিজেদের হাতের মুঠোয় রাখা যায়? অন্য দলগুলোর নেতারাও ঠিক এই প্রশ্নটাই তুলছেন। তাদের মতে বিএনপি হয়তো জনমতের চাপে লোক দেখানো কিছু সংস্কার করবে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে এমন কোনো মৌলিক পরিবর্তন তারা আনবে না যাতে তাদের নিজেদের ক্ষমতা প্রয়োগে কোনো বাধা তৈরি হয়। এই জায়গা থেকেই বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সেখানে নেতারা স্পষ্ট করেই বলেছেন, আজকে যারা সংসদে বসে বড় বড় কথা বলছেন তারা এই জুলাই বিপ্লবের কারণেই সেখানে যেতে পেরেছেন। এই নতুন জীবন পাওয়াটাকে অস্বীকার করলে জনগণ ছেড়ে কথা বলবে না। তাদের অভিযোগ, বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিল ঠিকই, কিন্তু সংবিধান সংস্কারের বিষয়টা এড়িয়ে যাচ্ছে। এখন তারা পরিপূর্ণ সংস্কার না করে শুধু কিছু কাটা ছেঁড়া বা সংশোধনী এনে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, যদি ফ্যাসিবাদ আবার কায়েম করার চেষ্টা হয় তবে আন্দোলন মোটেও থামবে না। খেলাফত মজলিসের পক্ষ থেকেও এসেছে কড়া সমালোচনা। তারা বলছে, বিএনপির এখন সুবিধাবাদের রোগ হয়েছে। যে অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে সেগুলো বিএনপির খুব পছন্দ, আর যেগুলো জনগণের অধিকার নিশ্চিত করবে সেগুলো তাদের অপছন্দ। নির্বাচনের আগ মুহূর্তেও বিএনপি নাকি ভেতরে ভেতরে গণভোটের বিপক্ষে ছিল, কিন্তু প্রকাশ্যে জনমতের চাপে হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের মানুষ মুনাফিকের রাজনীতি পছন্দ করে না। জনরায়কে পাশ কাটিয়ে চললে জনগণ রাজপথেই তাদের মোকাবিলা করবে।
বিস্ফোরক আরেকটি মন্তব্য এসেছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। তারা বলছেন, জনগণের ভোটে সরকার গঠন করাটা বিএনপির কাছে বৈধ, আর সেই একই জনগণের ভোটে অর্থাৎ গণভোটের মাধ্যমে সংস্কার করাটা তাদের কাছে অবৈধ। এমন দ্বিচারিতা তো দেশের মানুষ মেনে নেবে না। তাদের মতে বিএনপি আসলে গণভোট বা সংস্কার কোনোটাই মন থেকে চায় না, কারণ গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে, একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে, আর সবচেয়ে বড় কথা, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত করে রাখা যাবে না। আর ঠিক এই কারণেই বিএনপি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এনসিপি মনে করিয়ে দিয়েছে যে দেশ চালাতে সংবিধান অবশ্যই লাগবে, কিন্তু সেই সংবিধান সেই পুরনো মডেলের হবে না, সেটা শেখ হাসিনার সংবিধান হবে না, এমনকি সেটা বিএনপিরও বা কোনো নির্দিষ্ট ব্যক্তিরও সংবিধান হবে না, সেটা হতে হবে সম্পূর্ণ জনগণের সংবিধান। সংসদে হয়তো বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু রাজপথে 70% জনগণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই বিশাল জনমতকে অমান্য করে কেউ ক্ষমতায় টিকতে পারবে না। এদিকে সবাই যখন বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়ে রাজপথে নামছে, তখন অন্যান্য দলগুলো কি করছে? সবাই কি রাজপথে, নাকি কেউ কেউ এখনও ক্ষমতার ভাগিদার হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন কিংবা বামপন্থী দলগুলো এখন ঠিক কি বলছে? সব দল কিন্তু এখনই বিএনপির বিরুদ্ধে সরাসরি মাঠে নামেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল বলছে বিএনপি যে পথে হাঁটছে তা সঠিক নয়, কিন্তু তারা এখনই সরকারের বিরুদ্ধে কোনো কঠোর কর্মসূচিতে যেতে চায় না, বরং আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। অন্য বামপন্থী দলগুলোরও একই অবস্থান। তারা বলছে মৌলিক সংস্কারের পক্ষে থাকলেও জামায়াত বা এনসিপির মতো এতটা তাড়াহুড়ো তারা করতে চায় না। সংসদ অধিবেশন শেষ হলে বোঝা যাবে বিএনপি আসলে কি চাইছে। তবে তারা এই সতর্কবার্তাও দিয়ে রেখেছে যে গত 54 বছরের বিপদ থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কার না করলে বিএনপিকে শেষ পর্যন্ত গণবিরোধী হিসেবেই চিহ্নিত হতে হবে। বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়ে দলটির শীর্ষ নেতা জোনায়েদ সাকি এখন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের সুর এখন কিছুটা নরম। তারা বেশ আশাবাদী যে জুলাই জাতীয় সনদে যেসব মৌলিক সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়েছিল সেগুলো বিএনপি ঠিকই বাস্তবায়ন করবে। কিন্তু এসবের বিপরীতে বিএনপি নিজে কি বলছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বেশ জোর গলায় দাবি করেছেন যে কিছু দল নাকি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা বলছে বিএনপি সংস্কার চায় না, তারা সত্য গোপন করছে। তিনি ঘোষণা করেছেন বিএনপি শুধু সংস্কারই নয়, তারাই সংস্কার বাস্তবায়ন করেই থাকবে। কিন্তু প্রশ্ন হলো, মুখের কথার সাথে কাজের মিল পাওয়া যাবে তো? কারণ সংসদে যে কোনো আইন বা সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করা হবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে ক্ষমতাসীন দলের মর্জির ওপর। 2/3 আসন থাকার কারণে সব চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি এখন শুধুই বিএনপির পকেটে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি আসলে আওয়ামী লীগের মতো ভুল করছে? ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, এই কথাটা চিরন্তন সত্য। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর যে কোনো দলের মধ্যেই একছত্র আধিপত্য বিস্তারের লোভ তৈরি হয়। বিএনপিও হয়তো ভাবছে সংসদে তো আমাদেরই লোক বেশি, আমরা যা পাশ করব সেটাই আইন। কিন্তু তারা যদি ভুলে যায় যে এই সংসদটা তৈরি হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে, তাহলে সেটা হবে তাদের সবচেয়ে বড় ভুল। যে ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো এক হয়ে হাসিনা সরকারকে টেনে নামাতে পেরেছে, তারা কিন্তু এখনও প্রস্তুত আছে। তাদের দাবি পরিষ্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই, জবাবদিহিতা চাই এবং সত্যিকারের রাষ্ট্র কাঠামো চাই। বিএনপি যদি মনে করে পুরনো কায়দায় কিছু লোক দেখানো পরিবর্তন করে তারা পার পেয়ে যাবে আর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখে ক্ষমতা ভোগ করবে, তাহলে আগামীতে জামায়াত, এনসিপি সহ আপামর ছাত্র জনতার আরও বড় এক গণ আন্দোলনের মুখে পড়াটা তাদের জন্য কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। আর সেই আন্দোলনের তীব্রতা হয়তো আগের বারের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তাহলে কি হবে বলে আপনাদের মনে হয়? বিএনপি কি সত্যি ক্ষমতার মোহে পড়ে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে, নাকি তারা জনগণের চাওয়া অনুযায়ী সত্যি সংস্কারগুলো বাস্তবায়ন করবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।